প্রতিটা মেয়েই চায় স্বাধীনভাবে বাঁচতে, বুক ভরা আকাশ ছোঁয়া স্বপ্ন নিয়ে বাবা মা আর পরিবারের পাশে থাকতে। কিন্তু ভাগ্যের কি নির্মম পরিহাস, কিছু কিছু মেয়ে অজান্তেই পড়ে যায় মানুষরূপী কিছু পশুর হাতে। সমাজের এই জানোয়াররা ভদ্রতার মুখোশ পরে মেয়েদের বাধ্য করে নোংরা অন্ধকার জগতে পা বাড়াতে। আর কেউ যদি তাদের প্রস্তাবে রাজি না হয়, তবে তাদের জন্য অপেক্ষা করে এক ভয়ঙ্কর পরিণতি। ঠিক এমনই এক লোমহর্ষক সত্য ঘটনা অবলম্বনে নির্মিত হয়েছে ওয়েব ফিল্ম লোহার তরী, যেখানে এক সহজ সরল গ্রাম্য মেয়েকে ঢাকায় এনে ফাঁদে ফেলা হয়। কিন্তু মেয়েটি যখন এই নরক থেকে পালাতে চায়, ঠিক সেখান থেকেই শুরু হয় আসল খেলা। মুভিটির প্রতিটা মোড়ে মোড়ে অপেক্ষা করছে হাড় হিম করা সাসপেন্স আর টুইস্ট। আমি গ্যারেন্টি দিচ্ছি, গল্পের শেষ সেকেন্ড পর্যন্ত আপনি চোখ সরাতে পারবেন না। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। আর আপনি যদি আমাদের চ্যানেলে আজই নতুন হয়ে থাকেন, তাহলে এখনই সাবস্ক্রাইব করে পরিবারের সদস্য হয়ে যান। গল্পের শুরুতেই আমরা দেখতে পাই সদরঘাটের কোলাহল। বিশাল এক যাত্রীবাহী লঞ্চ তার গন্তব্যের উদ্দেশ্যে যাত্রা শুরু করছে। লঞ্চটি ঘাট ছাড়ার পরপরই ক্যামেরা আমাদের পরিচয় করিয়ে দেয় কয়েকজন অদ্ভুত যাত্রীর সাথে। সবার প্রথমে আমরা দেখি বিশাল দেহের অধিকারী এক ভয়ঙ্কর লোক, যার নাম গিয়াস। তার হাবভাব দেখেই বোঝা যায় সে সুবিধার লোক নয়। হঠাৎ তার ফোন বেজে ওঠে। ফোনের ওপাশ থেকে কেউ একজন ধমক দিয়ে বলে, তুই যেমনেই পারিস ওই মেয়েটাকে খুঁজে বের কর। গিয়াস তখন শয়তানি হাসি দিয়ে উত্তর দেয়, বাস, আপনি কোনো চিন্তা কইরেন না, আমি পাতাল খুঁড়ে হইলেও ওরে আপনার কাছে ধইরা নিয়ে আসমু। এরপর আমাদের পরিচয় হয় সিমকি নামের এক উঠতি মডেল বা নায়িকার সাথে। বেচারির কপালটা দেখেন, তার ফ্যামিলি একদমই চায় না সে অভিনয় করুক, কিন্তু মেয়েটার জেদ, সেই গ্ল্যামার জগতেই থাকতে চায়। তারপর সিন কাট আর এন্ট্রি নেন আমাদের গল্পের অন্যতম প্রধান চরিত্র মনীষা, মানে তানজিন তিশা। তাকে দেখা যায় ফোনের ওপাশে কারো সাথে বেশ রাগারাগি করতে। তুমি যদি রুমের চাবি না নিয়ে আসো, তাহলে আমি রুমে ঢুকবো কেমনে বলো? ফাজলামি করো, তাড়াতাড়ি আসো, আমি ওয়েট করছি। বোঝাই যাচ্ছে ডাল মে কুছ কালা হ্যায়। এদিকে লঞ্চের রিসেপশনে তখন অন্য নাটক। আমাদের ভিলেন গিয়াস ভাই লঞ্চের ম্যানেজার এজাজকে চেপে ধরেছে। সে এজাজকে জিজ্ঞেস করে, আজকে কেবিনে কে কে আছে, কার কি নাম, সব লিস্ট আমারে দে। ম্যানেজার এজাজ তখন আমতা আমতা করে বলে, স্যার, আপনি কি এই জমানার খবর রাখেন না? এখানে এক একজন এক এক নাম দিয়ে বুকিং দেয়, ফেক নাম স্যার, এইভাবে লিস্ট দেখে কাউরে খুঁজে পাবেন না। গিয়াস তখন ধমক দিয়ে বলে, লিসেন, তুমি ম্যানেজার না, এই লঞ্চে যত সমস্যাই হোক সমাধান তোমার কাছে আছে, এইটা আমি জানি। অন্যদিকে সিমকি তার ফ্যামিলির সাথে ফোনে ঝগড়া করে যখন কেবিনের দিকে যাচ্ছিল, তখন তার পিছু নেয় আনোয়ার নামের এক লুইচ্চা গাইপের লোক। আনোয়ার সাহেব তো মডেল দেখে একদম ফিদা। সে সুর সুর করে সিমকির পিছু নেয়, কিন্তু বিধি বাম। পেছন থেকে তার প্রেমিকা বা স্ত্রী গুলশান এসে খপ করে হাত ধরে ফেলে আর ধমক দিয়ে বলে, কি ব্যাপার, আবার মেয়েদের পিছি পিছি ঘুরতেছো? চলো রুমে চলো, তোমার ওষুধ দিতাসি। আহারে আনোয়ার! তবে লঞ্চে শুধু ক্রিমিনাল আর প্রেমিকরাই নেই, একজন পুলিশ অফিসারও আছেন, একজন এএসপি। মানুষটার কপাল দেখেন, একদিকে ডিউটির প্রেশার, অন্যদিকে তার স্ত্রী সন্তান প্রসব করছে হাসপাতালে। মা ফোন করে জানায় তার একটা ফুটফুটে ছেলে হয়েছে, কিন্তু বাচ্চার অবস্থা খুবই খারাপ, বাঁচবে কিনা ডাক্তার শিওর না। অথচ ডিউটির জন্য বাবা তার সন্তানকে দেখতেও যেতে পারছে না। যাই হোক, ইমোশন সাইডে রাখি, এবার আসি বিজনেসে। গিয়াস ওই ম্যানেজার এজাজকে সোজা টেনে নিয়ে যায় সিসিটিভি কন্ট্রোল রুমে। ম্যানেজার তো তোতা পাখির মতো বলে, স্যার, কিছু ক্যামেরা নষ্ট, বাকিগুলা ভালো। তাচ্ছিল্যের হাসি দিয়ে গিয়াস তখন পকেট থেকে কয়েক হাজার টাকার একটা বান্ডিল বের করে ম্যানেজারের হাতে গুজে দেয় আর বলে, শোনো, আজকের রাতের জন্য এই সব ক্যামেরা অফ থাকবে, বুঝলা? টাকা দেখে ম্যানেজারের চোখ তো চকচক করে ওঠে। নীতি নৈতিকতা সব ধুয়ে সে ক্যামেরা অফ করে দেয়। এদিকে আমাদের নায়িকা সিমকি মন খারাপ করে এক জায়গায় বসে আছে।
হঠাৎ উদয় হলো এক অদ্ভুত ফ্যান। সে এসে বলে, ম্যাডাম একটা সেলফি তুলি। ছবি তোলার পর সে শুরু করে তার প্যাচাল। ম্যাডাম, আমার লাইফ নিয়ে একটা গল্প লিখবেন, আমি একটা নাটক বানাবো, হিরো হব আমি আর হিরোইন হইবেন আপনি। সিম কি তো এমনিতেই টেনশনে, তার ওপর এই পাগলের প্রলাপ শুনে সে চরম বিরক্ত হয়। সিমকি ওই পাগলা ভক্তের হাত থেকে বাঁচার জন্য নিজের রুমের দিকে হাঁটা দেয়। কিন্তু ওই যে বকুল, আঠার মতো লেগে থাকা ভক্ত, সেও নাছোড়বান্দা, সিমকির পেছন পেছন যেতে থাকে। কি জ্বালা! এদিকে সিন শিফট। মনীষা ক্যান্টিন থেকে কফি নিয়ে ফিরছিল। হঠাৎ ঢুম! করিডোরে একদম গিয়াসের মুখোমুখি। গিয়াসকে দেখা মাত্রই মনীষার হাত পা ঠান্ডা হয়ে যায়। সে এক মুহূর্ত দেরি না করে উল্টো দিকে দৌড় দেয়। গিয়াসও শকুনের মতো তাকে খুঁজতে শুরু করে। মনীষা কোনো মতে একটা চিপায় গিয়ে লুকিয়ে নিজের শ্বাস আটকে রাখে। এবার আসি আমাদের পুলিশ অফিসার মনসুর মৃধার দিকে। বেচারা টেনশনে লঞ্চের এক সাইডে দাঁড়িয়ে বিড়ি ফুঁকছিলেন। হঠাৎ সারা লঞ্চে হইচই পড়ে যায়। কেউ একজন চিৎকার করছে, লঞ্চ থেকে মানুষ পড়ে গেছে, মানুষ পড়ে গেছে। মনসুর সাহেব বিড়ি ফেলে দৌড়ে স্পটে যান। যাত্রীরা জানায় একটা মেয়ে চিৎকার করতে করতে 3 তলা থেকে নদীতে ঝাঁপ দিয়েছে, নাকি কেউ ফেলে দিয়েছে। সেখানে গিয়ে এএসপি সাহেবের পরিচয় হয় এক আনসার সদস্যের সাথে, যার নাম জয়নাল। জয়নাল খুবই কাজের ছেলে। পুলিশ অফিসার শুনে সে সাথে সাথেই এএসপিকে সাহায্য করতে রাজি হয়ে যায়। দুজন মিলে সোজা চলে যায় সেই দুর্নীতিবাজ ম্যানেজারের কাছে। এএসপি ধমক দিয়ে বলেন, সিসিটিভি ফুটেজ বের করেন এক্ষুনি। ম্যানেজার তো তোতলাতে শুরু করে, স্যার স্যার আমাদের সিসিটিভি তো সব নষ্ট। সে আরও বাহানা দেয়, স্যার আমার মালিক বারবার ফোন দিচ্ছে, আমি একটু আসি স্যার। এএসপি তখন প্রচণ্ড রেগে গিয়ে বলেন, একটা জ্যান্ত মানুষ লঞ্চ থেকে পড়ে মরে গেল, আর আপনি আছেন আপনার মালিক আর ক্যাপ্টেনের ফোন নিয়ে। এত বড় একটা লঞ্চ চালান আর সব সিসিটিভি নষ্ট, ফাজলামি করেন আমার সাথে। ধমক খেয়ে ম্যানেজার ল্যাজ গুটিয়ে দৌড়ে পালায় মাস্টারের কেবিনের দিকে। ম্যানেজারের আশা ছেড়ে দিয়ে এএসপি সাহেব জয়নালকে নিয়ে নিজেই তদন্তে নামেন। তারা চলে যান 3 তলার ভিআইপি কেবিনগুলোতে, যেখান থেকে মেয়েটি পড়েছে বলে সন্দেহ করা হচ্ছে। এদিকে আমাদের আনোয়ার ভাই, মনে আছে তো ওই যে সিমকির পিছে ঘুরছিল, সে এখন কেবিনে তার সঙ্গিনী গুলশান আর এক বোতল দুষ্টু পানি নিয়ে রোম্যান্টিক মুডে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিল। ঠিক সেই মুহূর্তেই দরজায় কড়া নাড়ার শব্দ। ঠক ঠক ঠক। দরজায় কড়া নাড়ল স্বয়ং পুলিশ। ভেতর থেকে আনোয়ার আর গুলশান তো ভয়ে একদম তটস্থ। দরজা খুলে এএসপিকে দেখে তাদের চেহারা ফ্যাকাশে হয়ে যায়। এএসপি যখন তাদের পরিচয় জিজ্ঞেস করে, তারা মিনমিন করে বলে, স্যার আমরা হাজব্যান্ড ওয়াইফ। রুম সার্চ করে পুলিশ যখন ওই দুষ্টু পানির বোতল পায়, তখন আনোয়ার আমতা আমতা করে বলে, স্যার টেনশন নিয়েন না, আমার পারমিট আছে, সব লিগাল। ভাবেন অবস্থা। তখন এএসপি তাদের আসল ঘটনা জানায়, লঞ্চ থেকে একটা মেয়ে পড়ে মারা গেছে, আপনারা কি কিছু জানেন? এএসপি আনোয়ারের রুম থেকে বের হয়ে বলেন, এই ভিআইপি কেবিনগুলোর দিকেই আমার সন্দেহ, প্রয়োজনে আমি আবার আসব। এরপর তিনি পাশের আরেকটা রুমে নক করেন। দরজা খুলতেই দেখা যায় আমাদের মনীষাকে, মানে তানজিন তিশা। কিন্তু তার হাবভাব অদ্ভুত। সে খুব আবেদনময়ী ভঙ্গিতে এসপিকে ভেতরে আসার ইশারা করে। তার আচরণ দেখে যে কেউ তাকে সাধারণ মেয়ে ভাববে না, মনে হবে সে যেন কোনো দেহ ব্যবসায়ী। এএসপি সাহেব বেশ অস্বস্তিতে পড়েন। তিনি ভেতরে না ঢুকেই গম্ভীর মুখে বলেন, ম্যাডাম আমি পরে আসব। এরপরের রুমের দরজায় নক করতেই ভেতর থেকে কেউ একজন মাতাল গলায় চেঁচিয়েছে, যাও যাও, কিচ্ছু লাগবে না এখন। কিন্তু এএসপি কি শোনার পাত্র? তিনি আবার নক করে ভেতরে ঢোকেন। অবাক হয়ে দেখা যায় নামকরা চাকলাদার কোম্পানির মালিক বিশাল আয়েসে বসে আছেন। তিনি অলরেডি কয়েক গ্লাস দুষ্টু পানি গিলে একদম আউট। এএসপি যখন তাকে খুনের ব্যাপারটা জানান, তখন মাতাল চাকলাদার ভাব নিয়ে বলেন, আরে আমি চাকলাদার কোম্পানির মালিক, আমাকে হয়তো কোনো টিভিতে টক শোতে দেখেছেন। এএসপি একটু বাঁকা হাসি দিয়ে বলেন, না বস, আমি টক শো দেখি না, তবে মনে হচ্ছে আপনাকে অন্য কোথাও দেখেছি। যাই হোক, ইনভেস্টিগেশনের প্রয়োজনে আমি আবার আসব।
চাকলাদারের রুম থেকে বের হয়ে এএসপি সোজা চলে যান ম্যানেজারের কাছে। আপনাদের এখনই একটা জিডি করতে হবে, এএসপির কড়া নির্দেশ। ম্যানেজার তখন মিনমিন করে বলে, স্যার আমরা তো মাঝ নদীতে, সকালে ঘাটে ভিড়লে জিডি করব। অগত্যা এএসপির নির্দেশে ম্যানেজার মাইকে ঘোষণা দেয়, সম্মানিত যাত্রী সাধারণ, লঞ্চে একটা দুর্ঘটনা ঘটেছে, নিরাপত্তার সাথে সবাই নিজ নিজ সিটে বা কেবিনে অবস্থান করুন। এএসপির প্ল্যান সিম্পল, সবাইকে যার যার কেবিনে আটকে ফেলে তারপর একে একে সব চেক করবেন। তিনি যখন লিস্ট মেলাতে ব্যস্ত তখন ভিলেন গিয়াস কিন্তু বসে নেই। সে একা একা প্রিমিয়াম কটেজগুলোর দরজায় নক করছে, যদি মনীষাকে খুঁজে পাওয়া যায়। শিকারের গন্ধে সে পাগল প্রায়। তদন্ত পরে এএসপি জানতে পারেন যে রুম থেকে মেয়েটি পড়েছে বলে সন্দেহ করা হচ্ছে, লঞ্চের এক স্টাফ নাকি সেখানে এক দম্পতিকে ঢুকিয়ে দিয়েছিল। এদিকে মনীষাকে আবার দেখা যায় ফোনে কথা বলতে। সে বেশ কনফিডেন্ট গলায় বলে, স্যার এত তাড়া কিসের, ছোট একটা ঝামেলা হয়েছে, টেনশন নিও না, আমি সব ম্যানেজ করে ফেলব। ফোন রেখে রুম থেকে বের হতেই তার হার্টবিট মিস। দরজার ওপাশে দাঁড়িয়ে আছে যমদূত গিয়াস। ভয়ে সে আবার রুমে ঢুকে পড়ে। হঠাৎ আবার দরজায় নক। মনীষা ভয়ে কাঁপছে, কিন্তু এবার গিয়াস নয়, ওপাশ থেকে আওয়াজ আসে, পুলিশ, দরজা খুলুন। দরজা খুলে এএসপিকে দেখে মনীষা আবারও সেই ফ্লার্টিং মুড অন করে, মিষ্টি কথায় পুলিশকে পটাতে চায়। কিন্তু এএসপি সাহেব একদম শক্ত। তিনি সোজা জানিয়ে দেন, শোনেন ম্যাডাম, আমরা পুলিশের লোক, কে কি করে আর কারে দিয়ে কি সম্ভব সেটা আমরা চেহারা দেখলেই বুঝি, নাটক কইরেন না। পুলিশ অফিসার হয়েও এএসপি সাহেব এবার এক অদ্ভুত আবদার করে বসেন মনীষার কাছে। তিনি বলেন, আপনার পাশের রুমে একটা কাপেল আছে, যেভাবেই হোক ওই ভদ্রলোকের সাথে একটা সেলফি তুলে আমাকে এনে দিতে হবে। কেন এই আবদার সেটা তখনও বোঝা যাচ্ছিল না। এদিকে গিয়াস ফোন করে তার বস ডন শরীফকে। সে বলে, বস আমি মনীষাকে দেখছি, কোনো টেনশন লয়েন না, ওরে ধৈরা আপনার পায়ের কাছে আইনা ফালামু। শরীফ তখন তাচ্ছিল্যের হাসি দিয়ে বলে, হায় রে গিয়াস, কি দিন আইলো, তুই আবার পুলিশের ভয় পাস কবে থেকা? যদি প্রয়োজন হয় 2-4টারে দোযোগে পাঠায় দে, লাশ ফালায় দে, কোনো ব্যাপার না। ততক্ষণে আনসার সদস্য জয়নাল এসে আনোয়ারের রুমে নক করে। সে বলে, ম্যাডাম স্যার আপনাকে একা ডেকেছেন, একটু আসেন। আনোয়ার তো ভয়ে শেষ, কিন্তু উপায় না দেখে গুলশানকে একাই পাঠিয়ে দেয়। গুলশান রুম থেকে বেরোতেই সুযোগ বুঝে আবার হাজির হয় মনীষা, হাতে মোবাইল, মুখে মিষ্টি হাসি। ভাইয়া আমার মোবাইলের চার্জ শেষ, আপনার চার্জারটা একটু দেবেন? চার্জার তো উছিলা মাত্র। আনোয়ার ভাই তো এমনিতেই নারীদের প্রতি একটু বেশি দুর্বল, তার উপর তিশার মতো সুন্দরী যখন সামনে, তখন কি আর লোভ সামলানো যায়? সে সঙ্গে সঙ্গে তিশাকে তার রুমে ইনভাইট করে ফেলে। বেচারা জানে না সে আসলে কার ফাঁদে পা দিচ্ছে। এরই মধ্যে লঞ্চ থেকে মেয়ে পড়ে মারা যাওয়ার খবরটা ফেসবুকে ভাইরাল হয়ে গেছে। লঞ্চের মালিক তো ফোন করে ম্যানেজারকে তুলোধুনো করছে, গাধা কোথাকার, আমার ব্যবসার রেপুটেশন সব শেষ করে দিবি তোরা। ম্যানেজার যখন ভয়ে কাঁপছে তখন এক স্টাফ এসে খবর দেয়, স্যার একটা কেবিন 3 ঘন্টা ধরে তালা মারা, ভেতরে কোনো সার শব্দ নাই। ম্যানেজার আর এএসপি দৌড়ে যান সেই রুমের দিকে। এদিকে মনীষা তার মিশন কমপ্লিট করে আনোয়ারের সাথে সেলফি তুলে আনে। সে এএসপিকে ছবিটা দিতে চাইলে এএসপি বলেন, আমাকে হোয়াটসঅ্যাপে দেন, আমার ফোনে ব্লুটুথ শেয়ার ইট নাই। পুলিশ অফিসার হয়েও ব্লুটুথ নেই, অদ্ভুত। যাই হোক, মনীষা হোয়াটসঅ্যাপে ছবিটা পাঠিয়ে দেয়। এরপর এএসপি ম্যানেজারের সাথে গিয়ে মাস্টার কি দিয়ে সেই তালাবন্ধ রুমটা খোলেন। ভেতরে কেউ নেই, শুধু একটা খোলা ব্যাগ পড়ে আছে। ব্যাগ থেকে একটা ভোটার আইডি কার্ড পাওয়া যায়, নাম নুরি ইসলাম। এএসপি দেরি না করে ছবিটা সেন্ট্রাল আইটি টিমে পাঠিয়ে দেন। কিছুক্ষণ পরেই আসে এক চমকপ্রদ তথ্য, এই নুরি ইসলাম আসলে একজন উঠতি মডেল। রিসেন্টলি একটা মিউজিক ভিডিওতে সে খুব ভাইরাল হয়েছে। আর এই নুরি ইসলামই হলো আমাদের গল্পের সেই সিমকি। মনীষার কাছ থেকে ছবি নেওয়ার আসল উদ্দেশ্য কিন্তু ছবি ছিল না, এএসপি সাহেবের টার্গেট ছিল মনীষার ফোন নাম্বারটা। নাম্বার পাওয়া মাত্রই তিনি আইটি অফিসারকে পাঠিয়ে দেন, এই নাম্বারের নারী নক্ষত্র যা আছে সব বের করে আমাকে পাঠাও। তখনই এক লঞ্চ স্টাফ এসে এএসপিকে বলে, স্যার আমি সিমকি ম্যাডামের সাথে একটা ছেলেকে দেখেছিলাম 3rd ফ্লোরে, চলেন আপনাকে চিনিয়ে দিচ্ছি। স্টাফ তাকে নিয়ে যায় বকুলের কাছে।
মনে আছে তো সেই নাছোড়বান্দা ফ্যান? এএসপির জিজ্ঞাসাবাদের মুখে বকুল তো তোতলাতে শুরু করে। স্যার, আমি তো কিচ্ছু জানি না, আমি জাস্ট ম্যামের সাথে একটা সেলফি তুলছিলাম। রাত তখন প্রায় 10টা। আমি ওনারে একটা নাটকের অফার দিই, কিন্তু উনি রাজি হন নাই। হোয়াটসঅ্যাপ নাম্বার চাইলাম, তাও দিলেন না। বকুল আরও বলে, উনি যখন আমার উপর বিরক্ত হচ্ছিলেন, ঠিক তখন এক লোক এসে আমাকে ধমক দেয়। ভয়ে আমি চলে আসি। এরপর তারা দুজন কই গেছে, কি হয়েছে, আমি কিচ্ছু জানি না স্যার। তবে বকুল একটা ক্লু দেয়। সে দূর থেকে শুনেছিল ওই লোকটার নাম আমির চাকলাদার। নামটা শুনেই এএসপির কান খাড়া হয়ে যায়। তিনি বকুলকে নিয়ে সোজা চলে যান সেই মাতাল চাকলাদারের কেবিনে। বকুলকে দেখিয়ে তিনি জিজ্ঞেস করেন, এই কি সেই আমির চাকলাদার? বকুল মাথা নেড়ে বলে, না স্যার, ইনি তো না। এএসপির সন্দেহ এবার আরও ঘনীভূত হয়। কিন্তু আসল চমক অপেক্ষা করছিল রুমের ভেতরে। আগেরবার চাকলাদার একা ছিল, কিন্তু এবার তার রুমে একটা মেয়েও আছে। এএসপি অবাক হয়ে জিজ্ঞেস করেন, কি ব্যাপার, আগেরবার তো দেখলাম না, এই মেয়ে কোত্থেকে এলো? চাকলাদার তখন মাতাল গলায় ঝাড়ি মারে, এটা আমার পার্সোনাল ম্যাটার। কে আসবে না আসবে এটা কি আপনার দেখার বিষয়? এএসপিও ছেড়ে দেওয়ার পাত্র নন। কড়া গলায় বলেন, এই লঞ্চে একটা খুন হয়েছে, এখন সব কিছুই আমার দেখার বিষয়। এরপর এএসপি ওই মেয়েটিকে তার নিজের রুমে ডেকে নিয়ে আসেন। এবং জানেন মেয়েটা কে? সে আর কেউ নয়, আমাদের মনীষা। আইটি টিমের কল্যাণে এএসপি অলরেডি মনীষার আসল পরিচয় জেনে গেছেন। তবুও তিনি জিজ্ঞেস করেন, তুমি চাকলাদারের রুমে কি করছিলে? মনীষা নির্লজ্জের মতো উত্তর দেয়, চাকলাদার সাহেব একা ফিল করছিলেন, তাই একটু সঙ্গ দিতে গিয়েছিলাম। সে আরও এক ধাপ এগিয়ে বলে, স্যার, আপনিও তো একা, আমি চাইলে আপনাকেও সঙ্গ দিতে পারি। এএসপি তখন তার দিকে তাকিয়ে বলেন, মনীষা, কর্পোরেট জগতের টপ ডিমান্ড, তোমার সম্পর্কে সব ফাইল আমার কাছে আছে, আর কিছু বলতে হবে? মনীষা যখন বুঝতে পারে তার পরিচয় আর গোপন নেই, তখন সে উল্টো এএসপিকে জ্ঞান দেওয়া শুরু করে। সে বলে, আপনার সমস্যা কি জানেন? আপনি এক জায়গায় ঘুরপাক খাচ্ছেন। দেখেন না এই লঞ্চে কত মানুষ, কত স্টাফ? একটু চোখ পান খোলা রাখেন, সব বুঝতে পারবেন। এএসপি কোনো তর্কে না গিয়ে রুম থেকে বেরিয়ে আসেন, কিন্তু জয়নালকে ফিসফিস করে বলে যান, জয়নাল, এই রুমের দিকে কড়া নজর রাখবা, মেয়েটা কিন্তু সেই রকম শিয়ানা। এএসপি চলে যেতেই মনীষা তার রুম থেকে বেরোয়। বিড়ালের মতো চুপি চুপি সে এগিয়ে যায় নুরি ইসলাম বা সিমকির সেই তালাবদ্ধ রুমের দিকে। পেছন পেছন ছায়ার মতো তাকে ফলো করতে থাকে জয়নাল। মনীষা যেই না রুমের তালা খোলার চেষ্টা করে, অমনি পেছন থেকে কেউ একজন এসে খপ করে তার মুখ চেপে ধরে। সে আর কেউ না, আমাদের ভিলেন গিয়াস। গিয়াস তাকে টেনে হিচড়ে নিয়ে যাওয়ার চেষ্টা করে, কিন্তু জয়নাল তা দেখে চিৎকার করে ওঠে, ওই ক্যারা ওখানে। গিয়াস সময় নষ্ট না করে জয়নালের মাথায় ভারী কিছু দিয়ে আঘাত করে। জয়নাল লুটিয়ে পড়ে। এই ফাঁকে মনীষা দৌড়ে পালায়। কোনো উপায় না দেখে সে সোজা উঠে যায় লঞ্চের ছাদে। গিয়াসও শিকারের পিছু পিছু ছাদে উঠে আসে। এদিকে এএসপি খবর পেয়ে দৌড়ে আসেন এবং জয়নালের রক্তাক্ত অবস্থা দেখে বুঝতে পারেন পরিস্থিতি ভয়াবহ। তিনি দৌড়ে ছাদে চলে যান। ছাদে তখন টান টান উত্তেজনা। মনীষা আর নিজেকে লুকাতে পারে না। গিয়াস তাকে কোণঠাসা করে ফেলে। ঠিক যখন গিয়াস তাকে ধরবে, তখনই এন্ট্রি নেন এএসপি। শুরু হয় ধুমধারাক্কা ফাইট। গিয়াস কিন্তু কম যায় না। সে প্রায় এএসপিকে ছাদ থেকে ফেলেই দিচ্ছিল। এমন সময় মনীষা একটা ছোট গ্যাসের সিলিন্ডার এনে গিয়াসের মাথায় সজোরে বাড়ি মারে। গিয়াস পড়ে যায় আর এএসপি কোনো মতে প্রাণে বাঁচেন। এএসপি মনীষাকে নিচে নিয়ে এসে বলেন, দেখো মনীষা, তোমাকে যদি কেউ বাঁচাতে পারে সেটা আমি। সত্যি করে বলো, গিয়াস কেন তোমার পেছনে লেগেছে? মনীষা তবুও অভিনয় চালিয়ে যায়, আমি জানি না স্যার, হয়তো তার ভুল হচ্ছে। এএসপি বিরক্ত হয়ে বলেন, তুমি এখনও মিথ্যা বলছো? ওকে ফাইন, বরিশালে পৌঁছানোর আগে যদি সব সত্যি না বলো, তবে তোমার কপালে কিন্তু সরি আছে। এরপর এএসপি চলে যান আনোয়ার আর গুলশানের কেবিনে। সেখানে গিয়ে তিনি বোমা ফাটান। তাচ্ছিল্যের হাসি দিয়ে বলেন, কি ভাবছেন আমি কিছু জানি না? দেখা যায় এই দুজন মোটেও স্বামী স্ত্রী নয়। দুজনেরই আলাদা সংসার আছে, এমনকি বাচ্চা কাচ্চাও আছে। ছি ছি, পরকীয়ার একেবারে চূড়ান্ত। আনোয়ার আর গুলশানের পরকীয়ার হাড়ি ভাঙার পর তারা তো এএসপির পায়ে পড়ার উপক্রম। হাত জোর করে বলেন, স্যার প্লিজ কাউকে বইলেন না, আমাদের মান সম্মান চাকরি বাকরি সব শেষ হয়ে যাবে। এএসপি তাদের দিকে অবজ্ঞার দৃষ্টিতে তাকিয়ে রুম থেকে বেরিয়ে আসেন।
ঠিক তখনই ম্যানেজার ফোন করে জানায়, স্যার, সিমকির রুম তো খোলা, কেউ একজন এসে তালা খুলে দিয়ে গেছে। এএসপি দৌড়ে সেই রুমে যান। গিয়ে দেখেন আগেরবার যা যেভাবে ছিল ঠিক সেভাবেই আছে, কেউ কিছু নেয়নি। কিন্তু হঠাৎ এএসপির নাকে একটা তীব্র পারফিউমের গন্ধ আসে, লেডিস পারফিউম। তিনি চোখ বন্ধ করে ভাবেন, কোথায় পেয়েছি এই গন্ধটা? টাস, মনে পড়ে গেছে, ওই মাতাল আমির চাকলাদারের রুমে। এএসপি সাথে সাথে গুগলে সার্চ করে আসল আমির চাকলাদারের একটা ছবি ডাউনলোড করে নেন। তারপর সোজা চলে যান সেই ভিআইপি রুমে। ভেতরে বসে থাকা সেই মাতাল লোক, যার আসল নাম তাওহিদ আলম, সে এএসপিকে দেখে ক্ষেপে যায়। প্লিজ আমাকে আর ডিস্টার্ব করবেন না। এএসপি মুচকি হেসে বলেন, আপনার পারফিউমের গন্ধ আমাকে টেনে নিয়ে এলো বস, আপনি কি লেডিস পারফিউম মাখেন? তাওহিদ তখন রেগে আগুন, আপনার সমস্যা কি? মানসিক ডাক্তার দেখানো দরকার আপনার, আবল তাবল বকছেন কেন? ধারালো আর আত্মবিশ্বাসী গলায় এএসপি বলেন, তখন মোবাইলে ডাউনলোড করা আসল আমির চাকলাদারের ছবিটা তার চোখের সামনে ধরেন। ইনাকে চেনেন? তাওহিদের মুখটা তখন দেখার মতো, সে বুঝতে পারে খেলা শেষ। এএসপি সোজা তার কলার চেপে ধরে কষে এক থাপ্পড় মারেন। পাশে দাঁড়িয়ে থাকা মনীষা চিৎকার করে ওঠে, স্যার প্লিজ ওনাকে মারবেন না, ওর কোনো দোষ নেই। এএসপি কারো কথা না শুনে তাওহিদের পকেট থেকে আইডি কার্ড বের করেন। দেখা যায় এই মাতাল আসলে কোনো ব্যবসায়ী নয়, সে একজন সাংবাদিক, নাম তাওহিদ আলম। পরিচয় ফাঁস হওয়ার পর বেরিয়ে আসে এক করুণ সত্য। শুরু হয় ফ্ল্যাশব্যাক। মনীষার আসল নাম আসলে মনীষা নয়, রেজিয়া। টাকার বিনিময়ে সে বড় বড় কর্পোরেট অফিসারদের মনোরঞ্জন করত। একবার এক ক্লায়েন্ট তাকে পশুর মতো নির্যাতন করে। সেই যন্ত্রণার কথা জানাতে সে রাজি হয় এক সাংবাদিকের সাথে সাক্ষাৎকার দিতে। সেই সাংবাদিকই হল এই তাওহিদ। রেজিয়ার জীবনের করুণ গল্প শুনতে শুনতে সাংবাদিক তাওহিদ তার প্রেমে পড়ে যায়। সহানুভূতির জায়গা থেকে জন্ম নেয় এক গভীর ভালোবাসা। রেজিয়া তার জীবনের কালো অধ্যায়গুলো খুলে বলে, ছোটবেলায় বাবা মাকে হারানোর পর সে বড় হয়েছিল তার চাচার কাছে, কিন্তু হায়, রক্ষকই হয়ে ওঠে ভক্ষক। মেয়েটি যখন বড় হতে শুরু করে সে বুঝতে পারে তার নিজের চাচাই তার শরীরের দিকে লোলুপ দৃষ্টিতে তাকাচ্ছে। রক্ষকই হয়ে ওঠে ভক্ষক। সেই নরক থেকে বাঁচতে সে এক ছেলেকে ভালোবেসে বিশ্বাস করে ঢাকায় পালিয়ে আসে, কিন্তু বিধি বাম। ঢাকা শহরে এসে সেই ভালোবাসার মানুষটিও তাকে ধোঁকা দেয়। এরপর অসহায় রেজিয়াকে রক্ষা করার নামে নতুন এক নরকে ঠেলে দেয় ডন শরীফ। রেজিয়া বলে, টাকার বিনিময়ে কাজ করলেও আমি তো মানুষ, আমারও তো একটা শরীর আছে, আমার তো না বলার অধিকার থাকা উচিত। কিন্তু ওরা আমাকে পশুর মতো ছিঁড়ে খেয়েছে। এই যন্ত্রণা থেকেই সে ঠিক করে সে মুখ খুলবে, মানুষকে জানাবে এই অন্ধকার জগতের কথা। এরপর জানা যায় সেই ভয়ঙ্কর রাতের কথা। গিয়াস, যে কিনা শরীফের ডান হাত, সে রেজিয়াকে বাধ্য করতে চেয়েছিল একের পর এক ক্লায়েন্টকে খুশি করতে। রেজিয়া যখন শরীর আর সইতে পারছিল না, সে রাজি হয়নি। কিন্তু শয়তান গিয়াস জানত সে রাজি হবে না, তাই সে রেজিয়া ড্রিঙ্কসে মিশিয়ে দেয় কড়া ঔষধ। সেই ঔষধ খেয়ে রেজিয়া অজ্ঞান হয়ে ফ্লোরে লুটিয়ে পড়ে। জ্ঞান ফেরার পর সে নিজেকে আবিষ্কার করে এক বিভীষিকাময় অবস্থায়। ন্যায্য বিচারের আশায় রেজিয়া ছুটে যায় সাংবাদিক তাওহিদ আলমের কাছে, সব খুলে বলে। তাওহিদ সেই ইন্টারভিউ নিয়ে দৌড়াতে থাকে এক পত্রিকা অফিস থেকে আরেক অফিসে। কিন্তু আফসোস, অপরাধীরা এতই প্রভাবশালী যে কোনো পত্রিকা সেই খবর ছাপতে রাজি হয়নি। রাগে, ক্ষোভে আর দুঃখে তাওহিদ নিজের সাংবাদিকতার চাকরিটাই ছেড়ে দেয়। সে স্বপ্ন দেখে সব ছেড়ে রেজিয়াকে নিয়ে দূরে কোথাও গিয়ে একটা সুস্থ স্বাভাবিক জীবন শুরু করবে। কিন্তু এই পথ থেকে বের হওয়া কি এতই সহজ? রেজিয়া যখন ডন শরীফকে জানায় সে আর এই কাজ করবে না, শরীফ তখন ঠান্ডা গলায় বলে, তুই এমন রাস্তায় ঢুকেছিস রেজিয়া, যেখান থেকে বের হওয়ার কোনো এক্সিট রুট নাই। তুই আমার অনেক ক্লায়েন্টের সিক্রেট জানিস, তোকে ছেড়ে দিলে আমার ব্যবসার বারোকা বাজবে, তাই তোকে ছাড়া যাবে না। শরীফ প্রস্তাব দেয়, দরকার হলে রেট বাড়িয়ে দেব। কিন্তু মনীষা এবার অনড়, সে আর এই নোংরা জীবনে ফিরবে না। সে জোর করে সেখান থেকে বেরিয়ে আসে। আর ঠিক এই কারণেই শরীফ আর গিয়াস পাগলা কুকুরের মতো মনীষাকে খুঁজে বেড়াচ্ছে, তাকে জানে মেরে ফেলার জন্য। শরীফ এমনকি তাওহিদকেও থ্রেট দিয়ে বলে, খবরদার,
যদি ওই মেয়েকে হেল্প করিস বা তার আশেপাশ দিয়েও যাস, তোর হাত পা কেটে আমি নদীতে ভাসিয়ে দেব। জান বাঁচাতে তাওহিদ আর মনীষা এই রাতের লঞ্চে করে পালানোর চেষ্টা করছিল। এএসপি তাদের গল্প বিশ্বাস করেন, কিন্তু একটা প্রশ্ন থেকেই যায়, সিমকি আর আমির চাকলাদারের কেসটা কি? তাদের কেন খুন হতে হলো? মনীষা আর তাওহিদ তখনও মিনমিন করে বলে, বিশ্বাস করেন স্যার, এই ব্যাপারে আমরা কিচ্ছু জানি না, আমাদের কোনো দোষ নেই। এএসপি তো প্রচণ্ড রেগে যান, তোরা কি আমারে বলদ পাইছিস? সব কিছু জানিস আর বলিস কিছু জানি না। ঠিক ওই মুহূর্তেই দরজায় এন্ট্রি নেয় স্বয়ং সিমকি, যাকে সবাই মৃত ভাবছিল বা যার কেস নিয়ে এত তোলপাড়। সিমকি বলে, স্যার আমি বলছি আসলে কি হয়েছিল। গল্প চলে যায় সেই রাতে। বকুল যখন সিমকিকে বিরক্ত করছিল, তখন সেখানে হাজির হয় আসল আমির চাকলাদার। সে বকুলকে ভাগিয়ে দেয়, কিন্তু তার নিজের উদ্দেশ্য ছিল আরও খারাপ। কোটিপতি চাকলাদার সিমকিকে অফার দেয়, আমি সামনে কয়েকটা মুভি প্রডিউস করছি, তোমাকে সব মুভির নায়িকা বানিয়ে দেব, শুধু আবার রুমে আসো। সিমকি উঠতি নায়িকা, তাই কেরিয়ারের লোভে সে খুব একটা না করতে পারেনি। এক প্রকার জোর করেই চাকলাদার তাকে রুমে নিয়ে আসে। রুমে ঢোকার পর চাকলাদার যখন সিমকির ওপর ঝাঁপিয়ে পড়ার চেষ্টা করছিল, ঠিক তখনই ঘটে আরেক ঘটনা। মনে আছে মনীষা ক্যান্টিন থেকে ফেরার সময় গিয়াসকে দেখে পালিয়েছিল? সে প্রাণ বাঁচাতে চট করে একটা খোলা কেবিনে ঢুকে পড়েছিল, আর কাকতালীয়ভাবে সেই রুমটাই ছিল আমির চাকলাদারের। মনীষা খাটের নিচে বা পর্দার আড়ালে লুকিয়ে দেখছিল চাকলাদার কিভাবে অন্যায়ভাবে সিমকির ওপর জবরদস্তি করছে। সে আর সহ্য করতে পারেনি। সিমকিকে বাঁচাতে মনীষা পেছন থেকে এসে দুষ্টু পানির ভারী বোতল দিয়ে সজোরে চাকলাদারের মাথায় আঘাত করে। সঙ্গে সঙ্গে চাকলাদার ফ্লোরে লুটিয়ে পড়ে, মাথা ফেটে রক্ত গড়িয়ে পড়ে। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। রক্ত দেখে সিমকি আর মনীষা দুজনেই ভয়ে জমে যায়। মনীষা নিজেকে সামলে নিয়ে দ্রুত তাওহিদকে ফোন করে সেই রুমে ডাকে। লাশ আর রক্ত দেখে তিনজনেরই তখন হাত পা ঠান্ডা, কিন্তু বাঁচার জন্য তাদের কিছু একটা করতেই হতো। মনীষা তখন বুদ্ধি করে বলে, আমি একটা শাড়ি নিয়ে আসছি, যা করার তাড়াতাড়ি করতে হবে। মনীষার প্ল্যানটা ছিল দুর্দান্ত কিন্তু ভয়ঙ্কর। সে বলে, এই শাড়িটা চাকলাদারের লাশের গায়ে ভালো করে পরিয়ে দাও, তারপর আমি যখন লাশটা ওপর থেকে ফেলে দেব, তোমরা কেউ একজন মেয়ের গলার মতো করে চিৎকার করবে, যেন সবাই মনে করে কোনো মেয়ে লঞ্চ থেকে পড়ে গেছে। কি সাংঘাতিক বুদ্ধি! তারা আসল আমির চাকলাদারকে শাড়ি পরিয়ে নদীতে ফেলে দেয়, আর এদিকে সাংবাদিক তাওহিদ আমির চাকলাদার সেজে তার রুমে বসে থাকে। আর এএসপি ওই রুমে যে পারফিউমের গন্ধ পেয়েছিলেন, সেটা আসলে সিমকির গায়ের পারফিউম ছিল, কারণ খুনের সময় সিমকি ওই রুমেই ছিল। সব শুনে এএসপি বলেন, তোমরা যা করেছ পরিস্থিতির শিকার হয়ে মানলাম, কিন্তু খুন তো খুনই। গিয়াস আর আমির চাকলাদার দুইটা মার্ডার, এর শাস্তি তো পেতেই হবে। তখন মনীষা কেঁদে বলে, স্যার সব দোষ আমার, শাস্তি দিলে আমাকে দেন। আবার তাওহিদ বলে ওঠে, না স্যার, ও সারা জীবন অনেক কষ্ট করেছে, ওকে একটা ভালো জীবনের স্বপ্ন আমিই দেখিয়েছি, সব দোষ আমার, আমাকে অ্যারেস্ট করেন। এএসপি তো মহা বিপদে, সবাই খুনি হতে চায়। তিনি দীর্ঘশ্বাস ফেলে বলেন, একটু পরেই লঞ্চ বরিশালে ভিড়বে, যা করার সেখানেই করব, তোমরা আমার সাথে আসবা। লঞ্চ বরিশালে পৌঁছায়। এএসপি জয়নালকে বলেন, যাও ওদের নিয়ে আসো। দুর্নীতিবাজ ম্যানেজার এএসপির সামনে এসে মাথা নিচু করে দাঁড়ায়। এএসপি কিছু বলার আগেই সে নিজের আইডি কার্ড ফেরত দিয়ে দেয়, মানে সে নিজেই রিজাইন দিল, হয়তো অনুশোচনা থেকে। অন্যদিকে সিমকি তার বাবা মাকে ফোন করে কান্নাকাটি করে বলে, মা আমি আর এসব করব না, আমি বাড়ি আসছি, আমি এখন সেফ। জয়নালের পিছু পিছু যখন মনীষা আর তাওহিদ লঞ্চ থেকে নামছিল, হঠাৎ মনীষা তাওহিদকে ইশারা করে এবং চোখের পলকে ঝপাস, তারা দুজনেই নদীতে লাফ দেয়। জয়নাল দৌড়ে গিয়ে এএসপিকে ডাকে, কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে, তারা দুজনেই সাঁতরে অনেক দূরে চলে গেছে। এএসপি শুধু চেয়ে চেয়ে দেখলেন, হয়তো তিনি মনে মনে চাইছিলেন ওরা পালিয়ে যাক। লঞ্চ থেকে নামার পর সেখানে পুলিশ ফোর্স চলে আসে। ঠিক ওই সময় এএসপির ফোনে একটা কল আসে। ফোনের ওপাশ থেকে জানানো হয়, স্যার আপনার বাচ্চাটা মারা গেছে, ভাবির অবস্থাও খুব খারাপ। এএসপি স্তব্ধ হয়ে দাঁড়িয়ে থাকেন। একদিকে পেশাগত দায়িত্ব, অন্যদিকে ব্যক্তিগত জীবনের চরম ট্র্যাজেডি।
শেষ দৃশ্যে দেখা যায় একটা লোহার তৈরি নৌকায় মনীষা আর তাওহিদ অজানার উদ্দেশ্যে ভেসে যাচ্ছে, আবারও একটা নতুন জীবন শুরু করার স্বপ্নে। কিন্তু প্রশ্ন হলো, এই লোহার তরী কি পারবে তাদের নতুন জীবনের গন্তব্যে পৌঁছে দিতে, নাকি জীবন নদীর স্রোতে তারাও হারিয়ে যাবে? এই রহস্য রেখেই শেষ হয় ওয়েব ফিল্ম লোহার তরী। আমার দেখা এক কথায় অসাধারণ একটি সাসপেন্স থ্রিলার। পুরোটা সময় আমাকে স্ক্রিনে আটকে রেখেছিল। দারুণ এনজয় করার মতো একটি গল্প। আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর হ্যাঁ, চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিতে একদম ভুলবেন না। দেখা হবে পরের ভিডিওতে। ততক্ষণ ভালো থাকুন। টাটা।